আজ আমি আলোচনা করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাল্যজীবন ও শিক্ষা নিয়ে। রাধাকৃষ্ণন লক্ষ্য করেছিলেন, কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মকে নিয়ে ব্যবসা করেন, ধর্মের সঙ্গে অর্থের মিতালি পাতিয়ে আপামর মানুষের নাগালের বাইরে নিয়ে যেতে চাচ্ছেন। আর্থিক কৌলিন্যের উপরে ঈশ্বরের আশীষ বর্ষিত হয় এমন এক ঘৃণ্য প্রচার করে কিছু মানুষের মধ্যে ঘোরাফেরা করে। যাদের অর্থ নেই, তারা ঈশ্বরের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়, এমন ধারণা কিছু মানুষের মনে বাসা বাঁধে। রাধাকৃষ্ণন এমন উদ্দেশ্য প্রণোদিত প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এমনভাবে সামাজিক অবক্ষয়কে তিনি মন থেকে কোনোদিনই মেনে নিতে পারেননি। কিশোর অবস্থায় রাধাকৃষ্ণনের চারিত্রিক দৃঢ়তা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধের মতো মহৎ গুণগুলি মিশনারি বিদ্যালয়ের মাধ্যমে হয়েছিল। পড়াশোনার পাশাপাশি প্রকৃত মানুষ হওয়ার জন্য যে গুণগুলির প্রয়োজন, সেগুলি সমস্তই তিনি লাভ করেছিলেন খ্রিস্টান মিশনারির থেকে। মিশনারি বিদ্যালয় সম্পর্কে কিছু বলতে গিয়ে তিনি বলেছেন, পাশ্চাত্য সভ্যতার সব কিছুকে অগ্রাহ্য করা উচিত নয়। প্রতীচ্য সভ্যতার মধ্যে এমন কিছু ইতিবাচক দিক আছে যা গ্রহণ করতে পারলে জীবন আলোকময় হয়ে ওঠে। একাধারে নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ, অপরদিকে খ্রিস্টান মিশনারি পরিচালিত বিদ্যালয়ের সান্নিধ্য রাধাকৃষ্ণনের জীবনে ধর্মের প্রভাব স্বাভাবিকভাবেই প্রতিফলিত হয়েছিল। লাজুক স্বভাবের রাধাকৃষ্ণন বিদ্যালয় জীবন থেকে কলেজে ভর্তি হলেও তার প্রকৃতিগত স্বভাবকে পরিবর্তন করতে পারেননি। সাধারণত তারুণ্যের স্বভাবগত বৈশিষ্ট্য কোনোদিনই তাকে স্পর্শ করতে পারেনি। যুবক বয়সে কলেজে প্রবেশ করেও তিনি তার স্বভাবের পরিবর্তন করেননি। নিজেকে জাহির করার প্রবণতা তার কোনোদিনই ছিল না। লাজুক স্বভাবের রাধাকৃষ্ণন কলেজে প্রবেশ করে বিনম্রভাবে নিজেকে গুটিয়ে রাখতেই পছন্দ করতেন। অধিক সময় তিনি একাকিত্বের জীবন যন্ত্রণাকে সাথে নিয়ে কলেজ লাইব্রেরির বিভিন্ন পুস্তকে মনোনিবেশ করে নিজেকে ডুবিয়ে রাখতেন। কলেজের ঘণ্টার ধ্বনি অনেক সময় তার কানে প্রবেশ করত না। ধ্যানমগ্ন রাধাকৃষ্ণন পুস্তকের প্রতি এমনভাবে নিজেকে ডুবিয়ে রাখতেন যে সময় তাকে কিছুতেই নাড়া দিতে পারত না। পুস্তক পাঠকালে অন্য কোনো বস্তু বা চিন্তা কিছুতেই তার মনকে ছুঁতে পারত না। দুষ্প্রাপ্য গ্রন্থ রাধাকৃষ্ণনকে বেশি আকৃষ্ট করত। তিনি উপলব্ধি করেছিলেন, জীবন স্বল্পায়ু, কখন কোন পথে মৃত্যুর পদধ্বনি শোনা যায় কেউ বলতে পারে না। এমন নির্মম বাস্তব সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন যুবক বয়সেই। জীবনের প্রতিটি মুহূর্ত যে পরমার্থের বাঁধনে বাঁধা, এটি রাধাকৃষ্ণন উপলব্ধি করতে পেরেছিলেন ক্ষণস্থায়ী জীবনের মধ্যেই। সূর্য ওঠে, অস্ত যায়, দিন অবসানে রাত, রাত অবসানে দিন আসে। সুতরাং সেই পরমার্থ লাভের আকাঙ্ক্ষা জাগে তাঁর ছাত্রাবস্থা থেকেই। সেই আকাঙ্ক্ষা থেকে তার উপলব্ধি হয়, এরই মাঝে নিশ্চয়ই লুকিয়ে আছে কোনো দার্শনিক অস্তিত্ব, কোনো তীব্র আকাঙ্ক্ষা। নিশ্চিতভাবে রাধাকৃষ্ণন বুঝতে পারেন, মানুষ এইভাবেই ক্রমশ এগিয়ে যাচ্ছে চরম পরিণতির দিকে। দর্শন শাস্ত্রকে নিজের পাঠ্যরূপে গ্রহণ করার ইচ্ছা তার প্রথম থেকে ছিল না। হঠাৎ করেই তিনি দর্শন শাস্ত্রকে পাঠ্যরূপে গ্রহণ করেন। অধ্যাপক পল আর্থার স্কিল্পের সম্পাদনায় সর্বপল্লী রাধাকৃষ্ণন গ্রন্থে ফ্রেগমেন্টস অফ কনফেশিয়ন্স প্রবন্ধে রাধাকৃষ্ণন বলেছেন যে মাত্র 17 বছর বয়সে তিনি যখন বিএ ক্লাসে ভর্তি হওয়ার কথা চিন্তা করেছিলেন, তখন তার সদ্য বিএ পাশ করা এক জ্ঞাতি ভাই নিজের দর্শনের বইগুলি তাকে দিয়ে দেন এবং তিনিও দর্শন শাস্ত্রকেই নিজ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। সেদিন কেউ ভাবতে পারেননি যে এই রাধাকৃষ্ণনই একদিন হবেন
স্বনামধন্য একজন শ্রেষ্ঠ দার্শনিক। মাদ্রাজ খ্রিস্টান কলেজে সাফল্যের সঙ্গে তিনি বিএ পাশ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম স্থান অধিকার করে ডক্টর স্যামুয়েল সাথিয়ানাথন স্বর্ণপদক পুরস্কারে সম্মানিত হন। ছেলেবেলা থেকেই খ্রিস্টান মিশনারির সান্নিধ্যে থাকার সুবাদে রাধাকৃষ্ণান খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেন। তথাপি অন্য কোনো ধর্মাবলম্বীর হিন্দু ধর্মকে অবহেলা বা তাদের অহেতুক মিথ্যা সমালোচনা রাধাকৃষ্ণান কিছুতেই সহ্য করতে পারতেন না। অতি স্পর্শকাতর হিন্দু ধর্মকে কোনোভাবে অপমানিত হতে দেখলে তিনি অত্যন্ত বেদনাহত চিত্তে রুখে দাঁড়াতেন এবং তার বিপক্ষ সমালোচনায় মুখর হতেন। শুধু তাই নয়, বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত রাধাকৃষ্ণান হিন্দু ধর্মের ভালো এবং মন্দ দিকগুলি খুব ভালো করেই যাচাই করার জন্য হিন্দু ধর্মশাস্ত্র ও হিন্দু শাস্ত্র পাঠে বিশেষভাবে মনোনিবেশ করেন। তিনি আগ্রহ ভরে এবং নিজ অধ্যবসায়ে হিন্দু ধর্মশাস্ত্রকে জানার জন্যে আত্মনিয়োগ করেন। রাধাকৃষ্ণনের ছাত্রাবস্থায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের পাঠ্যসূচিতে হিন্দু ধর্ম এবং দর্শন সম্পর্কে নির্দিষ্ট কোনো পাঠ্যসূচি না থাকার কারণে একটু অসুবিধা ছিল। বর্তমানে হিন্দু দর্শন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হলেও পাশ্চাত্য ধর্ম এবং দর্শন অপেক্ষা অতি নগণ্য। খ্রিস্টান মিশনারিদের দৃষ্টিতে হিন্দু ধর্মে নাকি নৈতিকতার কোনো জায়গা নেই। হিন্দু ধর্ম তাদের চোখে একটি সংস্কারাচ্ছন্ন ধর্ম ছাড়া কিছুই নয়। এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে রাধাকৃষ্ণান ভীষণ বেদনা অনুভব করে যোগ্য জবাব দেবার সুযোগ খুঁজছিলেন। কিছুদিনের মধ্যেই এসে গেল সেই সুযোগ। তৎকালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষায় অন্যান্য বিষয়ভিত্তিক উত্তরপত্রের সাথে যে কোনো একটি মৌলিক প্রবন্ধ লেখার চল ছিল। রাধাকৃষ্ণান সেই সুযোগ হাতছাড়া করেননি। তিনি তার মৌলিক প্রবন্ধ লিখলেন, নাম দিলেন এথিক্স অব দ্য বেদান্ত। যথাস্থানে সেই প্রবন্ধ জমা দেওয়া হলো। 20 বছরের যুবক তখন। প্রবন্ধ জমা দিয়ে সব সময় চিন্তা তার মাথায় ঘোরাফেরা করে, কি হয়। মনের মধ্যে একটা খোঁচা লেগেই আছে। মাদ্রাজ খ্রিস্টান কলেজের খ্যাতনামা অধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ হক সাহেব ছিলেন সেই প্রবন্ধের পরীক্ষক। তিনি ছিলেন অত্যন্ত নীতি ও ন্যায়পরায়ণ মানুষ। তার মতো একজন বিখ্যাত মানুষ এই প্রবন্ধকে কিভাবে বিচার করবেন জানা নেই। প্রবন্ধ অমনোনীত হলে নিয়ম অনুসারে পরীক্ষায় পাশ করা যায় না। সর্বদা সে এক দুশ্চিন্তা রাধাকৃষ্ণনের মনকে ঘিরে রেখেছে। অস্থির মন স্থির হতে চায় না। নির্দিষ্ট একটা বিন্দুতে মন তার সর্বদা উচাটন। দেখতে দেখতে ফলাফলের সময় উপস্থিত। এথিক্স অফ বেদান্ত প্রবন্ধটি পড়ে হক সাহেব বিমোহিত। নীতিপরায়ণ বলেই বোধহয় তিনি প্রকৃত গুণীর সমাদর করতে জানেন। এমএর দ্বিতীয় বর্ষের ছাত্রের কলমে এমন এক অমূল্য গ্রন্থের সৃষ্টি এবং লেখার মুন্সিয়ানা দেখে হক সাহেব প্রচণ্ড খুশি। মাত্র 20 বছরের যুবক এমন মূল্যবান দার্শনিক সমস্যা এবং সমাধানের পথ বাতলানোর অসাধারণ বোধ এবং যুক্তিগ্রাহ্য রচনা হক সাহেবকে অবাক করে দিয়েছে। সাধারণ জ্ঞান বহির্ভূত অসাধারণ উচ্চমার্গের ইংরেজি ভাষা জ্ঞান দেখে অধ্যাপক হক সাহেব আপ্লুত। তিনি যুবক রাধাকৃষ্ণনকে ডেকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তিনি রাধাকৃষ্ণনকে বললেন, তোমার প্রবন্ধ সব থেকে বেশি নম্বর পেয়েছে। এই লেখার মধ্যে মৌলিকতার ছাপ আছে। তোমার বয়স মাত্র 20 বছর, কিন্তু মননের দিক থেকে তুমি অত্যন্ত পরিণত বয়স্ক হয়ে উঠেছ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভবিষ্যতে তুমি একজন বিশ্ববিখ্যাত দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করবে। তোমাকে আশীর্বাদ করছি। বিস্মিত যুবক রাধাকৃষ্ণান হক সাহেবের কথা শুনে আপ্লুত। তিনি বুঝলেন নিশ্চিতভাবে তাঁর লেখা সার্থক রূপ পেয়েছে। মূলত তাঁর সেই প্রবন্ধের মধ্যে হিন্দু ধর্মের মহান ঐতিহ্যকেই তিনি তুলে ধরেছিলেন।
শব্দ এবং বাক্যের পরিপাট্য, এক কথায় রচনা শৈলী হক সাহেবের মনকে ভীষণভাবে নাড়া দিতে সক্ষম হয়েছিল। 1908 সালে রাধাকৃষ্ণনের রচিত সেই প্রবন্ধ মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে দ্য এথিক্স অব দ্য বেদান্ত অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিস আপ পজিশন নামে প্রকাশিত হয়। এই প্রবন্ধটি রাধাকৃষ্ণনের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শুধুমাত্র একটি প্রবন্ধ পরিচয়ের অঙ্গনকে প্রসারিত করল বিশ্ব মাঝে। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল তার নাম। সমুদ্রের ঢেউয়ের মতো সারা বিশ্বব্যাপী চলল আলোচনার ঢেউ। বিশ্বের বিভিন্ন দার্শনিক, নানান জ্ঞানী গুণী ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাধাকৃষ্ণনের যুক্তি এবং অভিমতের বিরোধিতা করলেও কেউ পারলেন না তার অস্তিত্বকে ঠেলে ফেলতে। দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়, বিশ্বব্যাপী বিদগ্ধজনের পরিমণ্ডলে সেই থেকেই রাধাকৃষ্ণনের অবাধ প্রবেশ ঘটল। সেই থেকে নানান জ্ঞানীগুণী পণ্ডিতদের মধ্যে যুক্তিতর্কের মধ্য দিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে বিশ্বের বুদ্ধিজীবী পরিমণ্ডলের মাঝে। শিক্ষকতা। 1908 খ্রিস্টাব্দে পাঠ পর্ব শেষ করে MA ডিগ্রি নিয়ে রাধাকৃষ্ণনের অনুপ্রবেশ ঘটে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসাবে 1909 খ্রিস্টাব্দে। তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপকের কাজে নিযুক্ত হওয়ার পর সেখানে চলতে থাকে তার নিরলস কর্মকাণ্ড। সেই সময়ে বিদেশি ইংরেজ সরকারের শাসনাধীন ছিল আমাদের দেশ। সেই সরকারের তত্ত্বাবধানে সমগ্র দেশে মাত্র 3টি প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয়: কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। এই 3টি শহরে প্রেসিডেন্সি কলেজের পরিচালন পদ্ধতি মোটেই সাধারণ মানের ছিল না। ভারতের বাছাই করা মেধাসম্পন্ন ছাত্রদেরই কেবল সেখানে ভর্তি হবার সুযোগ ছিল। এমন একটি বিখ্যাত কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়ে রাধাকৃষ্ণন নিজেকে গর্বিত বোধ করেন। অধ্যাপনার সাথে সাথে তিনি সেখানে আনুষঙ্গিক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হয়েছিলেন। সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, 1909 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আমি মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক রূপে শিক্ষকতা বৃত্তি গ্রহণ করি। ওই কলেজে আমি 7 বছর শিক্ষকতা করেছিলাম। ওই সময় আমি উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র প্রভৃতি প্রাচীন হিন্দু শাস্ত্রগুলি এবং সেগুলির উপরে শঙ্কর, রামানুজ, মধ্ব, নিম্বার্ক প্রভৃতি আচার্যদের ভাষ্যগুলি পাঠ করি এবং সেই সঙ্গে বুদ্ধের বিশ্লেষণাত্মক গ্রন্থগুলিও অধ্যয়ন করি। প্লেটো, প্লাটিনাস, কান্ট, ব্যাডলি এবং বার্গসের মতো পাশ্চাত্যের বিভিন্ন বিখ্যাত চিন্তাবিদদের রচনা পাঠ করে রাধাকৃষ্ণন অনুপ্রাণিত হলেও সেই সব বিখ্যাত মনীষীর চিন্তাধারা তাকে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম হয়নি। এই প্রসঙ্গে ফ্রেগমেন্টস অফ কনফিউশন গ্রন্থে রাধাকৃষ্ণন বলেছেন, আমার সমসাময়িক 2 মহান ভারত সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর সঙ্গে প্রায় 30 বৎসর আমার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার জীবনে এই মহাজনের প্রভাব কি বিরাট গুরুত্বপূর্ণ ছিল তা আমি বিশেষ করে অনুধাবন করতে পারি। প্রেসিডেন্সিতে অধ্যাপনাকালে তিনি বিশেষভাবে উপলব্ধি করেন, আমাদের দেশে আজও সৎ এবং সুশিক্ষার পরিকাঠামো নিষ্কলুষভাবে পরিচালিত হওয়ার অবস্থায় আছে। ছাত্রদরদী এই শিক্ষকের সান্নিধ্য লাভে বহু ছাত্রছাত্রী সে সময়ে নিজেদের ধন্য করেছে। রাধাকৃষ্ণন ছাত্রছাত্রীদের সঙ্গে মধুর সম্পর্কের বাঁধনে নিজেকে বাঁধতে সক্ষম হয়েছিলেন, একমাত্র তাঁর ছাত্রদের প্রতি সহানুভূতিপূর্ণ শিক্ষাদানের জন্য। শিক্ষা জগতে তার অসামান্য খ্যাতি অল্প দিনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তার উচ্চ শিখরে তিনি পৌঁছাতে পেরেছিলেন। রবীন্দ্র রচনার সঙ্গে রাধাকৃষ্ণনের প্রথম পরিচয় ঘটে ইংরেজিতে অনুবাদিত গীতাঞ্জলি এবং সাধনা, এই 2টি পুস্তক পাঠ করে। সেটা ঘটেছিল 1912 খ্রিস্টাব্দে। এই 2টি বই তাঁর মনকে বিশেষভাবে নাড়া দেয়।
তিনি আকৃষ্ট হয়ে পড়েন রবীন্দ্রনাথের জীবন দর্শনে। রাধাকৃষ্ণন রবীন্দ্রনাথের জীবন দর্শনের সাথে ভারতীয় অধ্যাত্মবাদের একটা নিগূঢ় যোগ খুঁজে পেয়েছিলেন। সেই সম্পর্কে তিনি 1917 খ্রিস্টাব্দে দ্য কোয়েস্ট পত্রিকায় এপ্রিল এবং জুলাই সংখ্যায় দুটি প্রবন্ধ লিখে প্রকাশ করেন। রবীন্দ্রনাথের কাছে এই প্রবন্ধ দুটি পৌঁছালে সেগুলি পড়ে রবীন্দ্রনাথ অত্যন্ত খুশি হয়ে রাধাকৃষ্ণনকে চিঠি লেখেন। এতে ভীষণভাবে উৎসাহিত হয়ে রাধাকৃষ্ণন বিশ্বকবির রচনা সম্পর্কে আরও বেশ কিছু প্রবন্ধ রচনা করেন। পরবর্তীকালে সেই সব প্রবন্ধের একটি সংকলন ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর নামে তিনি প্রকাশ করেন 1918 খ্রিস্টাব্দে। এই বইটি প্রকাশ করার আগে এর পাণ্ডুলিপি রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে একটি ভূমিকা লেখার জন্য অনুরোধ করলে বিশ্বকবি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে জানিয়েছিলেন, আপনার গ্রন্থের ভূমিকা লেখা আমার পক্ষে কঠিন, কারণ এ সম্বন্ধে কিছু লিখতে হলে আমার যে কি কর্তব্য তা আমি জানি না। পাঠকের পথ করার জন্যে যদি আমায় কিছু লিখতে হয় তাহলে আমাকে বলতেই হয় যে সেরূপ কিছু করা আমার সাধ্যের অতীত। আর আমার রচনার মধ্যে দার্শনিক তত্ত্বের অস্তিত্ব সম্বন্ধে কিছু বলতে হলে আমার অবস্থা একমাত্র গল্পের সেই মিস্টার জোয়ার্ড ডেমের সঙ্গেই তুলনা করা চলে, যিনি জানতেন না যে নিজের অজ্ঞাতসারে তিনি সারা জীবনে পদ্যের বদলে গদ্যই কথা বলে এসেছেন। অবশ্য কেউ যদি বলে যে আমার রচনার মধ্যে দার্শনিক তত্ত্বের গলিত খাঁটি সোনা নিরন্তর বয়ে চলেছে এবং সেই স্রোতধারার বালুকণা ধুয়ে ফেলে সোনার কণাগুলি গলিয়ে নিতে পারলে সোনার বাট তৈরি করা সম্ভব হবে, তাহলে সে কথা শুনে আমার অহংকার হয়তো তৃপ্তি লাভ করতে পারে, কিন্তু সে সোনার কণা পাঠকেই খুঁজে বের করতে পারবে। এই সব অনুসন্ধানী পাঠকবর্গকে কোনরূপ আশ্বাস দেওয়া অথবা নিশ্চিতভাবে স্বর্ণরেণু লাভের জামিনদার থাকার মতো কঠিন দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার দেশের মধ্যে যদি কোনো বিশেষ রোগ বাসা বেঁধে থাকে এবং আমার ডাক্তারবাবু যদি সেই রোগ সম্বন্ধে কোনো গবেষণামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করেন, তাহলে আমার পক্ষে প্রবন্ধ বর্ণিত রোগতত্ত্বের সত্যতা সম্বন্ধে জামিনদার হওয়া সত্যই হাস্যকর ব্যাপার, কারণ সেক্ষেত্রে আমার ভাগে পড়বে রোগের যন্ত্রণা ভোগ। আর এই রোগ আক্রমণের ফলে উদ্ভূত শারীরিক বিকৃতি তত্ত্ব বুঝবেন আমার ডাক্তারবাবু। রাধাকৃষ্ণন রচিত রবীন্দ্র দর্শন প্রবন্ধটি প্রকাশের পর রবীন্দ্রনাথ রাধাকৃষ্ণনকে চিঠিতে লিখেছিলেন, আমার সম্বন্ধে লেখা কোনো গ্রন্থের সমালোচনা আমি যদি নিজেই করতে চাই তার উপর কেউ গুরুত্ব দেবে না। সে কথা সত্য হলেও আমি এ কথা নিশ্চয় করে বলতে পারি যে আমি যতটা আশা করেছিলাম বইখানি তার অনেকখানি ছাড়িয়ে গেছে। আপনার চেষ্টার আন্তরিকতা এবং গভীর অন্তর্দৃষ্টি সত্যিই আমাকে মুগ্ধ করেছে। অহেতুক পাণ্ডিত্য প্রকাশের নগ্নতা এবং দুর্বোধ্য বৈজ্ঞানিক পরিভাষার জঙ্গলমুক্ত গ্রন্থখানির সাবলীল ভাষার সৌন্দর্যের জন্যও আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 1919 খ্রিস্টাব্দে উক্ত প্রবন্ধটি পুনরায় ছাপার পর আর ছাপা হয়নি। রাধাকৃষ্ণন সেই বইটি আর ছাপতে আগ্রহ প্রকাশ করেননি। কেন তিনি সেই মূল্যবান গ্রন্থ ছাপা বন্ধ করেছিলেন? তার জবাবে তিনি বলেছিলেন, গ্রন্থখানি 1919 খ্রিস্টাব্দে পুনর্মুদ্রিত হয়েছিল, কিন্তু যেহেতু গ্রন্থখানি লেখা হয়েছিল রবীন্দ্রনাথের ইংরেজি রচনা এবং তার বাংলা রচনার ইংরেজি অনুবাদের ভিত্তির উপর নির্ভর করে, সেজন্য বইখানির আর পুনর্মুদ্রণ করতে চাইনি। কারণ কোনো লেখকের মূল রচনা পাঠ করতে না পেরেও আমি যদি তার লেখার উপর মন্তব্য প্রকাশের চেষ্টা করি তাহলে লেখকের প্রতি অবিচার করা হয় বলেই আমি বিশ্বাস করি। কারণ অনুবাদ যত ভালোই হোক না কেন তার মধ্যে মূল কাব্যের উত্তাপ উদ্দীপনার অভাব থেকেই যায়। এমন একটি সত্যকে স্বীকার করে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেন তারাই যারা অন্তর দিয়ে গুণীর মর্যাদা দিতে সক্ষম।
প্রকৃত গুণীরাই পারেন আর একজন গুণীর মান নির্ধারণ করতে। রাধাকৃষ্ণানের পরিশীলিত চিন্তন এবং মননেই প্রাচ্য এবং পাশ্চাত্যের ধর্ম ও দর্শনের বিভিন্ন গ্রন্থ পাঠে মনোনিবেশ ঘটাতে উৎসাহিত করেছিল। এক্ষণে রাধাকৃষ্ণের শিক্ষকতা বিষয়ে কিছু আলোচনায় আসা যাক। পূর্বেই উল্লিখিত হয়েছে, ছাত্রদরদী শিক্ষক রাধাকৃষ্ণন অল্পদিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেন। শ্রেণীকক্ষে পাঠদানকালে সারা ক্লাসে পিন পড়লে শব্দ শোনা যেত, এমনই ছিল তার পাঠদান পদ্ধতি। মোহিত হয়ে ছাত্রেরা শিক্ষক রাধাকৃষ্ণনের বক্তব্য শুনত। শুধু তাই নয়, সুদর্শন যুবক অধ্যাপকের লাবণ্যময় মুখমণ্ডলও ছাত্রদের বিশেষভাবে আকৃষ্ট করত। সময়ে সময়ে এমনকি দেখা যেত তার ভাষণ শোনার জন্যে পার্শ্ববর্তী শ্রেণীকক্ষ থেকেও ছাত্রেরা এসে রাধাকৃষ্ণনের শ্রেণীতে ভিড় জমিয়েছেন। বলা বাহুল্য, তাদের অনেকে হয়তো দর্শনের ছাত্র না হয়েও তারা অন্যান্য বিষয়ের ছাত্রেরাও থাকতেন। এর ফলে তিল ধারণের জায়গা থাকতো না শ্রেণীকক্ষে। রাধাকৃষ্ণনের ভাষণের মধ্যে বারে বারে প্রতিফলিত হতো মানুষের জীবন নিয়ে আলোচনা। ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রশ্নে শিক্ষকের অহমিকা শূন্য সহজ সরল যুক্তিপূর্ণ উত্তর অতি অল্প সময়ের মধ্যে চিত্ত আকৃষ্ট করত সকলের। প্রাচীন বৈদিক সভ্যতাকে আধুনিক ভাবধারায় নিয়ে আসার প্রয়াস ছিল শিক্ষক রাধাকৃষ্ণানের। ভারতীয় অধ্যাত্মবাদকে এক প্রগতিশীল চিন্তার পথিকৃত বলেই প্রমাণ করাই তার জীবনের একমাত্র স্বপ্ন। সেই সময় বহু ছাত্র তাদের প্রিয় শিক্ষকের চিন্তায় অনুপ্রাণিত হয়ে সেই ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন। অতি অল্প দিনের মধ্যেই রাধাকৃষ্ণন ছাত্র সমাজে হয়ে উঠলেন এক অতি প্রিয় কাছের আপনজন। এমন প্রিয় অধ্যাপকের আদর্শকে ছাত্র সমাজ তাদের পাথেয় করার প্রয়াস চালিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। রাধাকৃষ্ণন লরিয়েট ইন টিচিং উপাধিতে ভূষিত হন 1911 খ্রিস্টাব্দে। অধ্যাপনা জগতে এটি ছিল তার অসামান্য কৃতিত্বের উজ্জ্বলতম স্মারক। যে লব্ধ উপাধি সমগ্র মাদ্রাজ শহরকে আলোড়িত করেছিল, কারণ এমন কৃতিত্বের দাবিদার ইতিপূর্বে কেউ হননি। রাধাকৃষ্ণনের এই শিক্ষক বৃত্তি লাভ সম্পর্কে পূর্বেই উল্লেখ করা হয়েছে। তার এ বিষয়ে নিজের উক্তি তুলে ধরা হয়েছে। 1912 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন রচনা করেন এসেনশিয়ালস অফ সাইকোলজি। এই বইয়ের প্রকাশক বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাপাখানা থেকে বইটি প্রকাশ পাওয়ার পর থেকে রাধাকৃষ্ণনের দর্শন ভাবনার কথা আর দেশের মধ্যে আটকে থাকল না, ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। তাঁর রচিত এই বই পৃথিবীর তাবর তাবর চিন্তাশীল ব্যক্তি এবং যারা এতদিন ভারতীয় আধ্যাত্ম ধারাকে নাক উঁচু দৃষ্টিতে দেখতেন, সেই সব বিদগ্ধদের মনে বিস্ময়ের ছায়া ফেলেছিল। দেশ বিদেশ থেকে বহু অভিনন্দনপত্র এলো অনেক বিতর্কিত প্রশ্নবাণীর জ্বালা ধরানো বাক্য। বিচলিত হলেন না রাধাকৃষ্ণন। তিনি প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আশ্বস্ত করতে সক্ষম হলেন। প্রত্যেকের কাছে তিনি তার সহনশীলতার পরিচয় দিয়ে সবার প্রিয় হয়ে উঠলেন।